আপনাদের সাথে আছে মিরাজন ফয়েজ এবং আমাদের আজকের আলোচনার বিষয় রাজনীতির গুণগত পরিবর্তন কতদূর। এই বিষয়টি দেওয়ার বিষয় যে শপথ নেওয়ার পর ৮ দিন হলো আজকে সরকার গঠিত হয়েছে, সরকার পরিচালনা হচ্ছে। সরকার কেমন করছে এখনই আসলে মন্তব্য করার কোনো সুযোগ নাই, কিন্তু মানুষ এই সরকারের মন্ত্রীরা কিভাবে কথা বলছেন, কিভাবে তাদের কার্যক্রম চালাচ্ছেন, ৮ দিন তো হলো, সেটি কিন্তু খেয়াল করছে। সেই সঙ্গে রাজনীতিবিদদের দিকেও কিন্তু মানুষের এক ধরনের আগ্রহের চোখ আছে, প্রত্যাশার চোখ আছে, যে এই যে যে একটা অনেক প্রত্যাশা নিয়ে একটি সংসদ নির্বাচন গেল, যারা নির্বাচিত হলেন তাদের আচরণ, তাদের যে রাজনীতির আগের যে পুরনো যে রীতিটা ছিল সেখানে গুণগত কোনো পরিবর্তন, যে প্রত্যাশা মাফিক যে পরিবর্তন সেটি হয়েছে কিনা, সেই বিষয় নিয়ে জানার চেষ্টা করবো। সেই সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার যে বিষয়গুলো আছে সেগুলো থাকবে। আমাদের সঙ্গে দুজন আলোচক আছেন, একটু পরিচিত হয়নি। আমাদের সঙ্গে আছেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা এবং আছেন দৈনিক আমার দেশ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক জাহিদ চৌধুরী। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। এবং আমরা একটু মূল আলোচনায় যাবার আগে আপনাকে অভিনন্দন এবং এমপি হওয়ার পর প্রথম আমাদের অনুষ্ঠানে এলেন। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনাকে দিয়ে শুরু করি। এর আগে আপনি বিএনপি দলীয় সংসদ সদস্য ছিলেন, এবার স্বতন্ত্র সংসদ সদস্য হয়েছেন। পার্থক্য কি আসলে, মানে এখন কি একটা দলের সংসদ সদস্য থেকে একটু বেশি স্বাধীন মনে হয় কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। পার্থক্য অনেক। আগে আমি হয়েছিলাম সংরক্ষিত নারী আসনে, এবং সংরক্ষিত নারী আসনের উদ্দেশ্য বা লক্ষ্য হচ্ছে পরবর্তীতে যাতে তিনি নির্বাচিত জনপ্রতিনিধি হতে পারেন সেজন্য তাকে প্রস্তুত করা। আমি জানি না এই আসনটিকে অতীতে কোনো নারী সংসদ সদস্য ঠিক তার লক্ষ্য উদ্দেশ্য অনুযায়ী ব্যবহার করেছেন কিনা, কিন্তু আমি করেছিলাম। আমি আমার সীমিত বরাদ্দের প্রতিটি পয়সা আমার এলাকার মানুষের কাছে, এলাকার রাস্তাঘাটে আমি ব্যয় করেছি। সো সে কারণে আমার একটা প্রবল জনমত এলাকায় তৈরি হয়েছে, এবং সেটারই ফলস্বরূপ আমি যখন এবার স্বতন্ত্র নির্বাচন করলাম, আমি প্রায় 40,000 ভোটের ব্যবধানে আমি জয়লাভ করি। এবং কিছু ইররেগুলারিটিস যদি ইলেকশনে না হতো, এই ব্যবধান আমার ধারণা আরো অনেক বেশি হতো। বাট এনিওয়ে, আমি এখন আগের চেয়ে অনেক বেশি, আমি বলবো, স্বাধীন তো বটেই, সেই সঙ্গে প্রাজ্ঞ এবং অভিজ্ঞ তো বটে। বিকজ 3.5 বছরের সংসদের অভিজ্ঞতা আমার আছে। একই সঙ্গে আমি আমার এই 10 বছর আমার এলাকায়, আমি 2017 সালে কাজ শুরু করি, এটা 2026, 9 বছর। আমি আমার এমন কোনো গ্রাম নাই যেখানে আমি যাই নাই, এমন কোনো ওয়ার্ড নাই যে ওয়ার্ডে আমি একবার হলেও যাই নাই। সো আমি আমার প্রতিটা এলাকার প্রতিটা কোণা, প্রতিটা সমস্যা, প্রতিটা অসুবিধা, প্রত্যেকটা চাওয়া মোটামুটি আমার খুব ভালো ধারণা আছে। সো আমার জন্য কাজ করাটা অনেক সহজ হওয়া উচিত। কিন্তু কিন্তু আনফরচুনেটলি আমাদের পলিটিক্যাল কালচারটা এরকম যে প্রশাসন, পুলিশ এখনো ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে না। এখনো এতদিন আমরা আওয়ামী পুলিশের সঙ্গে অভ্যস্ত ছিলাম, এখন বিএনপি পুলিশের সঙ্গে অভ্যস্ত হচ্ছি, বিএনপি প্রশাসনের সঙ্গে অভ্যস্ত হচ্ছি। এটা খুব স্বস্তিদায়ক নয়। ধরুন 21শে ফেব্রুয়ারি নিয়ম মাফিক কথা ছিল, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স যদি আপনি দেখেন, এলাকার সংসদ সদস্য সবচেয়ে আগে ফুল দেবে, এবং সেজন্য এলাকাটা, মানে শহীদ মিনারের সামনে মানুষের মানুষের ক্রাউড যদি থেকে থাকে, ভিড় যদি থেকে থাকে, সেটাকে সরিয়ে সংসদ সদস্য যাতে নিরাপদে গিয়ে ফুল দিতে পারেন সেটা ব্যবস্থা করার দায়িত্ব ছিল লোকাল প্রশাসনের। তারা কি করেছে আপনারা দেখেছেন। সো মনে হয় যে আওয়ামী লীগের সময় যেমন বিএনপির এমপি বা বিএনপির নেতা কর্মীদেরকে যন্ত্রণা দিয়ে এক ধরনের আনন্দ ছিল, এখন মনে হয় যে সেটাই ঠিক রিভার্স হয়েছে। একই, মানে 17 বছরে আসলে আমার দুঃখ লাগে যে কিছু শেখে নাই। মানে মনে হচ্ছে যেন যে 17 বছর কিছু হয় নাই, কিছু ঘটে নাই। বিএনপির নেতাকর্মীরা এখন যেরকম বীর দর্পে কাজ করছে তখনও তেমনই করতো, মানে অ্যাজ ইফ 17 বছর আসলে ছিল না মাঝখানে। এখান থেকে কোনো কিছু শিখবার নাই, বুঝবার নাই, জানবার নাই। 5ই অগাস্টের কারণ অন্বেষণ করে সেখান থেকে কিছু শিখবার কোনো তাগিদ আমি আসলে এই নতুন সরকারে দেখছি না। সো আনফরচুনেট, খারাপ লাগে। আমার এক সময়কার দল 4 দিন হয়ে গেছে 21শে ফেব্রুয়ারি ঘটনাটা বললেন, এখন পর্যন্ত কোনো এটার কোনো আছে কিনা, মানে প্রশাসনের পক্ষ থেকে? দেখুন, আমি মামলা করতে হয়েছে আমাকে, এবং আমার ইচ্ছা ছিল দ্রুত বিচার আইনে মামলা করা, কারণ সেখানে সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলো ছিল। কিন্তু প্রশাসন আমার সাথে বার্গেইন করলো যে যদি আপনি দ্রুত বিচারে করেন তাহলে কিন্তু আমরা আপনার বিরুদ্ধে দ্রুত বিচারের মামলা নেব। সো এটা একটা ট্রেড অফের মতো। হ্যাঁ, সো আমাকে দ্রুত বিচার করতে পারলাম না, আমাকে পেনাল কোডে করতে হলো। পরের দিন আমার নেতাকর্মীদের বিরুদ্ধে পেনাল কোডে মামলা হলো, সেটার জামিন নেওয়া হয়েছে। এবং আপনি দেখুন প্রশাসন আরো যেটা করেছে, ওইখানে তো পুলিশ উপস্থিত, ওসি উপস্থিত, ওসির এসআই সবাই উপস্থিত। ওনারা তো দেন এন্ড দেয়ার অ্যারেস্ট করার কথা, তারা আমার নেতাকর্মীকে ধাক্কা দিয়ে গিয়ে শহীদ মিনারের দখল নিয়েছে। এটা তো তাদের সবার চোখের সামনে হয়েছে। তখন অ্যারেস্ট করলো না কেন? কারণ তাদের দলীয় পরিচয় জানতে হবে, বিএনপি ক্ষমতায় আছে। তো ঠিক শেখ হাসিনা যা করেছেন
তারেক সাহেব যদি ঠিক তাই করেন তাহলে ওনার জন্য শেখ হাসিনা তো 15 বছর পেরেছেন, উনি 5 বছর পারবেন কিনা আমি জানি না। জি, আসলে এই বিষয়টা আমি একটু জাহিদ চৌধুরী আপনার একটু বিশ্লেষণ জানতে চাইবো যে রুমিন ফারহানা বলছিলেন সংসদ সদস্য নির্বাচিত হয়ে বলছেন যে 17 বছর যেন কিছুই হয়নি, বা রাজনীতিবিদ যারা রাজনীতি কর্মী আছেন তারা মনে হয় কিছুই শেখেনি। অবস্থা আমরা গুণগত পরিবর্তনের কথা বলছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ব্যারিস্টার রুমিন ফারহানাকে, ওনাকে অভিনন্দন এমপি নির্বাচিত হওয়ার জন্য সরাসরি ভোটের মাধ্যমে। এবং অনেক টাফ ছিল এই নির্বাচনটা, ওনার জন্য খুব আগ্রহের কেন্দ্র ছিল ব্রাহ্মণবাড়িয়া 2 আসনটি। তো আমি উনি যে কথাগুলো বলছেন এর কিছু জায়গা আমি একটু দ্বিমত পোষণ করি, তারপরে একমত পোষণের জায়গাটাতে আসছি। যেমন উনি যেভাবে সহজভাবে মামলা করতে পেরেছেন, আওয়ামী লীগের আমলে এই ঘটনাটি ঘটলে উনি মামলা করতে পারতেন না। উনি এটা আমার সাথে আমার মনে হয় এগ্রি করবেন যে পরিবর্তন একেবারে নাই এটা বলার কিন্তু সুযোগ নাই। এটা আওয়ামী লীগ আমলে সম্ভবই ছিল না, পুলিশ মামলাই নিত না। এটা অসংখ্য ঘটনা আমরা ওই সময় এইভাবে দেখেছি। আর এর বাইরে এই ঘটনা দিয়ে যখন আপনি শুরু করলেন পরিবর্তন দেখার জন্য, আপনি 8 দিনের মাথায় এইটা নিয়ে কোনো মন্তব্য করাটা সম্পূর্ণ অন্যায় হবে কারো উপর। যে পরিবর্তন হলো কি হলো না 17 বছরের সাথে 8 দিনের তুলনা করলে এটা বোঝার কোনো সুযোগ নেই। লক্ষণ তো অবশ্যই আছে। আমরা কিছু জায়গায় আমরা বলতে পারি যে তারেক রহমানের যে বিষয়গুলোকে ক্রেডিট দেওয়ার মতো, বিএনপি সরকারের কিংবা তারেক রহমান সাহেবের যে ক্রেডিট দেওয়ার মতো বিষয়গুলো হলো যে উনি যে গতিতে কাজটা শুরু করেছেন, এটা আমার কাছে মনে হয়েছে। আমি ব্যক্তিগতভাবে কিংবা একজন সাংবাদিক হিসেবে যে জিনিসটা দেখেছি যে উনি একদিনও সময় নষ্ট করেননি, ছুটির দিনেও কাজ করছেন এবং যেভাবে শুরু করেছেন ওনার নির্বাচনী প্রতিশ্রুতি, জাতীয় বিভিন্ন বিষয় নিয়ে, পাবলিক ইন্টারেস্ট যেখানে আছে এই সমস্ত বিষয় নিয়ে উনি যে গতিতে কাজটা শুরু করেছেন, এই গতিতে যদি কাজ চালিয়ে যান তাইলে আমরা শিগগির এটার পরিবর্তন রাষ্ট্রীয় জীবনে, জাতীয় জীবনে দেখতে পাবো বলে আশা করছি। এখন এটা উনি কতদিন কন্টিনিউ করবেন, কন্টিনিউ করতে পারবেন কিনা। আর আপনি আরেকটা জিনিস শুরুতে বলেছিলেন আপনার ভূমিকায়, যেটা যারা মন্ত্রী সবাই স্থান পেয়েছেন তাদেরকে উনি চেষ্টা করছেন যে ওনার গতির সাথে তাল মিলিয়ে তারা যাতে করতে পারেন। এবং আমরা এর মধ্যে একটা জিনিস দেখেছি যে সচিবালয়ে উনি খুব সকাল সকাল অফিস করছেন, এর ফলে সচিবালয়ে কাজের, আমি আমার সহকর্মীদের কাছ থেকে যারা সচিবালয়ে বিটি কভার করেন তাদের কাছ থেকে আজকেও আমি শুনছিলাম যে বলছে সচিবালয়ে একটা পরিবর্তন আসছে। মানে আগে 10টা 11টায় অনেক কর্মকর্তা সচিবালয়ে যেতেন, এবং সকালে গিয়েই তাদেরকে প্রস্তুত থাকতে হচ্ছে কখন ডাক পড়বে, কখন কোন বিষয়ে ফাইল রেডি করতে হবে। তো প্রশাসনিক কাজে এবং নীতিগত কিছু বিষয়ে উনি হাত দিয়েছেন। ইতিমধ্যে আমরা ফরেন মিনিস্টারকে খুবই তৎপর দেখেছি যে অ্যাম্বাসেডারদের সাথে, হাই কমিশনারদের সাথে ওনার বৈঠক হচ্ছে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস। আমরা সরকারকে একটা অ্যাক্টিভ মনে হচ্ছে যে এই গত 8 দিনে। তো এই গতিতে যদি তারা কাজগুলো করতে পারেন, এবং এখানে কাজ করতে গিয়ে উনি পুলিশের ভূমিকার ব্যাপারে যেটা বলছেন, দেখেন পুলিশের ভূমিকার ব্যাপারে আমি যদি বলি সুনির্দিষ্টভাবে, কালকে সোহরাওয়ার্দী উদ্যানে একটা ঘটনা ঘটেছিল অভিযান চালাতে গিয়ে, এবং এটার প্রেক্ষিতে আজকে কিন্তু 4 জন পুলিশকে ক্লোজ করা হয়েছে, প্রত্যাহার করা হয়েছে। অভিযানটা কিন্তু ভালো লক্ষ্য উদ্দেশ্য নিয়ে করা হয়েছিল, কিন্তু করতে গিয়ে কিছু মিসেপ ছিল যে কাজগুলো করা ঠিক হয় নাই, আমরা দেখেছি ফুটেজে যেগুলো দেখেছি, এবং এটাকে আইডেন্টিফাই করে যারা জড়িত তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তো এইভাবে ঘটনা তো আপনি 18 কোটি লোকের ভিতর 18 কোটির উপর আপনি কন্ট্রোল আনতে পারবেন না, কিংবা প্রশাসনের পুলিশের উপর পারবেন না, মন্ত্রীদের উপরও পারছেন না, অনেকে অনেক কিছু বলে ফেলছে। কিন্তু তারপরের অ্যাকশনগুলো যদি কারেক্টলি নেওয়া যায় তাহলে এটার একটা ইম্প্যাক্ট আসবে। যেটা আমি বলতে পারি যে আমাদের যোগাযোগ মন্ত্রী যে মন্তব্য করেছিলেন, এটা সরকারের অন্য মন্ত্রীরাই এটা সমালোচনা করেছেন এবং এটাকে থামিয়ে দিয়েছেন, এটা ঠিক নয়, এরকম একটা মানে সরকারের পক্ষ থেকে একটা কথা বলার চেষ্টা করা হয়েছে, এটা ঠিক নয় বলে, মানে কোনো স্টেটমেন্ট করা হয়নি, বাট এটা আমরা লক্ষ্য করেছি। পুলিশের ক্ষেত্রে আজকে যেটা বললাম, তো এইরকম বিভিন্ন জায়গায় সরকারের তরফ থেকে বলা হচ্ছে। ইভেন আমরা দেখেছি যে 124টা অধ্যাদেশ যে পাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার, সেগুলোকেও রিভিউ করতে হবে। আপনি জানেন যে পার্লামেন্টে 12 তারিখে পার্লামেন্ট বসছে, পার্লামেন্টে এমপি মহোদয়রা যাবেন, ওনারা এই 30 দিনের ভিতর 30 ওয়ার্কিং ডেজের ভিতর আইদার এগুলোকে রেটিফাই করতে হবে অথবা রিজেক্ট করতে হবে। রেটিফাই না হলে অটোমেটিক রিজেক্ট হয়ে যাবে। তো এই সমস্ত বিষয় আসা আছে, সরকারের সামনে অনেক কাজ আছে। এখন আমরা দেখতে চাই যে কাজগুলো, কিংবা ওনারা যে ঘোষণা দিয়েছিলেন এটা তাদের পলিটিক্যাল নির্বাচনী কমিটমেন্ট, ফ্যামিলি কার্ড করা, কৃষক কার্ডের ব্যাপারে, এগুলোর ব্যাপারে আমরা দেখছি খুব প্রম্পট অ্যাকশন হচ্ছে, কাজকর্ম হচ্ছে, কমিটি হচ্ছে এবং অ্যাক্টিভিটিস দেখছি। তো এই গতিতে তারা যদি কাজ করতে পারেন, ইকোনমিক সেক্টরে গভর্নমেন্ট খুবই একটা ফ্রাজাইল কন্ডিশনে দায়িত্ব নিছে, এইটাকে স্ট্রিমলাইনে আনা, এটাকে অল আউট একটা প্ল্যানিং করা, এই সমস্ত অনেক কাজ সরকারের সামনে। এটাকে তারা যদি ঠিক মতো করতে পারেন তাহলে হয়তো এটার একটা রেজাল্ট আমরা দেখতে পারবো প্রাইমারিলি। আর ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান কিছু পদক্ষেপ নিয়েছেন, যে আর্লি অফিসে যাওয়া, রাস্তায় ব্লকেজ সৃষ্টি না করা, কম সিকিউরিটি নিয়ে চলা, এই সমস্ত বিষয়গুলো এগুলোও প্রশংসিত হয়েছে। এগুলাকে যদি লোক দেখানো না হয়, সত্যি সত্যি এগুলো কন্টিনিউ করে, তাইলে
পাবলিক পারসেপশন, অন্য মন্ত্রীরা ওইগুলো করার সাহস পাবে না, পাবলিকের হ্যারাসমেন্টটা কম। এই বিষয়টা আমি একটু ব্যারিস্টার রুমিন ফারহানা আপনার মন্তব্য জানতে চাই যে 8 দিনে সরকারের সমালোচনা করার জায়গাটা আসলে আছে কিনা। আবার বলছিলেন যে এই ফ্যামিলি কার্ড সহ নানা কাজগুলো খুব জোর সোরে শুরু হয়ে গেছে, এটার ফলাফল হয়তো সামনে পাবো আমরা। নিশ্চয়ই নয় কেন, আমি একটা একটা করে ওনার পয়েন্টগুলো লিখছিলাম। উনি বলেছেন আওয়ামী আমলে মামলা করা সম্ভব হতো না, সে কারণেই তো আসলে 2000 প্রাণ এবং 30,000 আহত রক্তের বিনিময়ে 5ই অগস্ট, তাই না? হতো না বলেই তো আমাদের দীর্ঘ 17 বছরের আন্দোলন সংগ্রাম। আমার ভাল লাগতো যদি আমি ভাইকে ওই সময় আমার টকশোতে সঙ্গী হিসেবে পেতাম, কিন্তু আসলে কেন জানি তখন আর ভাইকে পাইনি। আমার কপালটাই খারাপ, আমার কপাল ছিল আওয়ামী লীগের একজন সুশীল এবং একজন আওয়ামী লীগের কর্মীর সঙ্গে বা নেতার সঙ্গে বসে টকশো করা। আসলে তখন যদি আরো অনেক বেশি মানুষ বলবেন, আপনার সময় বলবেন, আরো বেশি বেশি মানুষ যদি কথা বলতো, আরো বেশি বেশি মানুষ যদি লিখতো, আরো বেশি বেশি মানুষ যদি মুখ খুলতো, আরো বেশি বেশি মানুষ যদি প্রতিবাদ করতো, হয়তো 17 বছরটা 5 বছরে নেমে আসতো, হয়তো 7 বছরে নেমে আসতো। মানে এত লম্বা সময় শেখ হাসিনা হয়ে উঠতে পেরেছিলেন বিকজ তার পেছনে অনেক স্টেট মেশিনারিজকে আমরা যেরকম দেখি, একই সাথে সফট পাওয়ারদেরকেও আমরা কাজ করতে দেখেছি। 2 হচ্ছে 8 দিন ইজ টু আর্লি টু মেক আ কমেন্ট। ইয়েস, অফ কোর্স 8 ডে ইজ ভেরি টু শর্ট টার্ম টু মেক এনি কমেন্ট, বাট এট দ্য সেম টাইম মর্নিং শোজ দ্য ডে। সো আই হোপ অ্যান্ড আই প্রে যে এই সরকার 8 দিনের যেই নমুনাই দেখাক না কেন, আগামী 5 বছর আরো বেশি আমাদের রাজনীতির যে পরিবর্তনের স্লোগান আমরা দিয়েছি, রাজনৈতিক ধারার পরিবর্তনের যে স্লোগান আমরা দিয়েছি, সরকারের নেচার পরিবর্তনের যে স্লোগান আমরা দিয়েছি, আমি আশা করব নিশ্চয়ই সরকার সেটা মাথায় রাখবে। ফরেন মিনিস্টারের কথা আমার ভাই বলছিলেন। আচ্ছা, ফরেন মিনিস্টার ঠিক কোন ক্রাইটেরিয়াতে ফরেন মিনিস্টার হলেন? আমার ট্যাক্সের টাকায়, আমাদের ট্যাক্সের টাকায় যেহেতু মন্ত্রীদের বেতন ভাতা হয়, এই প্রশ্ন তো আমি রাখতেই পারি। মানে বিএনপি ধরুন কয়েক মাস আগে যিনি উপস্থিত থাকলে মিটিং করবে না বলে ঘোষণা দিয়েছেন, ঠিক তিনি এখন কোন জাদু মন্ত্র বলে ফরেন মিনিস্টার হলেন? এই প্রশ্ন যদি আমি আমার ভাইকে করি, কারণ উনি যেহেতু সাংবাদিক, ওনার কাছে তথ্য থাকতেই পারে, আমি ওনার কাছে এই প্রশ্নটি রাখছি যে ফরেন মিনিস্টার ঠিক কি ক্রাইটেরিয়ার বেসিসে ফরেন মিনিস্টার হলেন? আর ফ্যামিলি কার্ডের ব্যাপারে সার্টেনলি ইটস আ ভেরি গুড ইনিশিয়েটিভ, ওয়াই নট? আমার মনে হয় চমৎকার ইনিশিয়েটিভ। কিন্তু একই সঙ্গে সিপিডির একটা হিসাব বলছে যে 50 লক্ষ পরিবারকে যদি আপনি এর আওতায় আনতে চান, আপনাকে বছরে ব্যয় হবে 9,600 থেকে 12,000 কোটি টাকা। আমি অন অ্যান অ্যাভারেজ 10,000 কোটি টাকা ধরি। তাহলে আমাদের বর্তমান সরকারের যেই পরিকল্পনা 5 কোটি পরিবার, তাহলে বছরে আপনার খরচ হচ্ছে 1 লক্ষ কোটি টাকা। এখন এই 1 লক্ষ কোটি টাকার যোগানটা আসবে কোথা থেকে? আমরা ইতিমধ্যেই সবাই জানি আমাদের আয়কর বা ট্যাক্সের মানে ট্যাক্স পাওয়ার হার খুবই কম। ট্যাক্স জিডিপি রেশিও দক্ষিণ এশিয়া বাংলাদেশের সবচেয়ে কম। আমাদের ট্যাক্সের করের আওতা আমরা বাড়াই না, কিন্তু যারা ট্যাক্স দেয় তাদের উপরই বারবার ট্যাক্স চাপাই এবং ট্যাক্স ফাঁকি দেওয়ার মানে অসংখ্য নজির আছে। সো এরকম একটা অবস্থায় আপনি এই বাড়তি 1 লক্ষ কোটি টাকা যোগান দেওয়াটা সোর্স অফ মানি কি হবে? 1। 2 হচ্ছে কেবল তো সোর্স অফ মানি না, আমাদের সোশ্যাল সেফটি নেটের আওতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা চালু ছিল। এখন এটার সঙ্গে ওটা কি যুক্ত হবে, নাকি ওই ভাতাগুলো বন্ধ হয়ে ফ্যামিলি কার্ড চলবে? আমরা পরিষ্কার না। 3 হচ্ছে আজকে প্রথম আলোতে একটা ছবি বের হয়েছে, দেখেছেন নিশ্চয়ই, রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিসের যেই মানে দাওয়া হচ্ছিল উত্তরাতে, সেখানে কারাকারি করতে গিয়ে একজন নারী আহত হয়ে পড়ে গেছেন, কারণ ট্রাকটা চলে যাচ্ছিল, কারণ এত কারাকারি হচ্ছে। সো মানুষের অর্থনীতির অবস্থা ভালো না। হ্যাঁ, দ্রব্যমূল্য আপনি কি করে নিয়ন্ত্রণে আনবেন সেটা ডে 1 থেকে কাজ করতে হবে এই সরকারকে। বিকজ অলরেডি তো আমাদের নৌ সড়ক পরিবহন মন্ত্রী বলেছেন যে সমঝোতার ভিত্তিতে চাঁদা নেওয়া যাবে। ওটা আসলে চাঁদা না। সো আসলে আমি ঠিক জানি না, এই সমঝোতার ভিত্তি যদি চলতে থাকে তাহলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করাটা সত্যি কঠিন হবে, কারণ একেবারে উৎপাদক থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত যেতে যতগুলো স্তর পার হতে হয়, প্রতি স্তরে স্তরে যদি আপনাকে 5 টাকা, 10 টাকা, 100 টাকা হারে কি স্পিড মানি বলবো, চাঁদা বলবো, না কি বলবো, সমঝোতার টাকা দিতে হয়, তখন আসলে সেটা ভোক্তার কাছে গিয়ে কতটুক পড়ে সেটা একটা বড় প্রশ্ন।